ডিজিএফআইটা কি ডক্টর মোহাম্মদ ইউনূসের আয়ত্তের বাইরে চলে গেছে? ডিজিএফআইটা আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্ডারে থাকলেও তারা যেসব কার্যক্রমে অংশগ্রহণ করতেছে, খবরের কাগজে নাকি তারা এখনো ডিরেক্টিভ পাঠাচ্ছে, যেটা আসলে ডক্টর ইউনূসের এগেইনস্টেও অনেক সময় যাচ্ছে। ডিজিএফআই বর্তমান সময়ে একই ধারায় কাজ করছে বা বর্তমান সরকার ডক্টর ইউনূসের এগেইনস্টে কাজ করছে। একটা জিনিস আমাদের একটু মোটামুটি ভাবে আমার যে ধারণাটা তৈরি হয়েছে, সেই ধারণাটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো দুর্বলতা থাকতে পারে, তিনি হয়তো যে কাজটি যেভাবে করা দরকার ছিল সেই কাজটি করতে পারেন নাই বলে আমরা অভিযোগ করতে পারি, সাংবাদিকরা অভিযোগ করতে পারে, গণমাধ্যম অভিযোগ করতে পারে। মুর্তজা ভাই, তাইলে কি ডিজিএফআই মনে মনে বিদ্রোহ করে এবং তার দুর্বলতার সুযোগ দিয়ে তারা অন্যটা করতেছে কিনা আপনার এরকম লক্ষণে মনে হয়? করতেছে কিনা সেটা তো বলতে পারবো না, আমার কাছে এটার কোনো প্রমাণ নাই। কিন্তু আমি আপনাকে আবার একটা কথা বলি যে আপনি খুব সঠিকভাবে বলছেন যে অন্য সরকার প্রধানরা ডিজিএফআই কে যেভাবে অতীতে ব্যবহার করেছে, আমাদের একটা বড় দুর্বলতা কি যে আমরা অতীতের সরকারগুলো যে ব্যবহার করেছে কেউ কোনোদিন এসে এই জবাবদিহিটা নিশ্চিত করতে চায়নি যে এইভাবে কেন ব্যবহার করা হয়েছিল। বর্তমান সরকারের সময়ও এই জায়গাটাতে একটা দুর্বলতা রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে বারবার গত 4-5 দিন ধরে 6-7 দিন ধরে আমরা যেসব কথাগুলি বলছি, সেসব কথাগুলি যদি আমরা নাও বলি, অনেকেই বলছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে এরকম মারাত্মক অবনতি হচ্ছে, এর পেছনে সরকারের ভিতরে কোনো সরকার লুকিয়ে থাকার কথা কেউ কেউ বলছেন, কেউ কেউ বলছেন সরকারেরই কোনো একটা অংশ কাউকে ভয় দেখানোর জন্য বা নিজেরা আরেক কিছুদিন ক্ষমতায় থেকে যাওয়ার জন্য অথবা বিএনপিকে ঠেকানোর জন্য এটি করে থাকতে পারেন। অনেকে ইঙ্গিতটা করছেন এরকমও যে বর্তমান তিনি সেনাপ্রধান আছেন, সেই সেনাপ্রধান যেহেতু সরকার প্রধানকে ব্যর্থ দেখতে চান, তাই তিনি এসবের ক্ষেত্রে পরোক্ষ বা প্রত্যক্ষ ইন্ধন দিয়ে থাকতে পারেন। এ ব্যাপারে আপনার একটু বিশ্লেষণ আমি একটু শুনতে চাই। যে অভিযোগগুলোর কথা বা যে প্রসঙ্গগুলোর কথা আপনি সামনে আনলেন, এটা জনমনে এই আলোচনাটা আছে। আমি যদি বলি যে না এগুলো ঠিক না, তাহলে এটা হবে। মানুষ সবসময় আইন শৃঙ্খলায় একটা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থা দেখতে চায় না। তো 5 আগস্টের পর থেকে, তার আগের অরাজকতার অংশ বাদ দিয়ে 5 আগস্টের পর থেকে প্রায় 1 বছর হতে চলল, এই সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেশের মানুষের প্রত্যাশা অনুযায়ী উন্নতি হয়নি। কোনো কোনো ক্ষেত্রে প্রত্যাশা এত বড়ভাবে ধাক্কা খেয়েছে যে কোনো মানুষ, যেমন 5 আগস্টের আন্দোলনের সবচেয়ে বড় সমর্থক যে মানুষটা ছিল সেই মানুষটাও হোঁচট খেয়েছে। এটা একটা বাস্তবতা। সেই বাস্তবতায় আমি সরকারের খুব ছোটভাবে এবং দেশ থেকে দূরে অবস্থান করে যেভাবে দেখেছি, সেটা দেখেছি যে এক ধরনের একটা চেষ্টা সরকারের মধ্যে আছে, কিন্তু যিনি বা যারা চেষ্টা করছেন তাদের চেষ্টাগুলো সঠিক পথে হচ্ছে কিনা সেটা নিয়ে একটা প্রশ্ন ছিল। আর এর বাইরে আরেকটা ব্যাপার আমার মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হওয়ার ক্ষেত্রে আরেকটা জিনিস কাজ করেছে। একেবারে যে উন্নতি হয়নি তা না, মাঝখানে শুরুতে যেরকম একেবারে ভেঙে পড়েছিল, তারপরে সেই জায়গা থেকে মোটামুটি ভাবে একটু উত্তরণ হয়েছে। আবার মাঝে মাঝে এমন দু একটা ঘটনা ঘটেছে যে ঘটনার পরিপ্রেক্ষিতে এটা বলার সুযোগ থাকে না যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। আমার কাছে মনে হয় এটার ষড়যন্ত্র তত্ত্বের চেয়ে আপনি যে সমস্ত কথা বললেন, কেউ কেউ চাইতে পারে বিএনপিকে ঠেকানোর জন্য সেনাপ্রধান এই সরকারকে ব্যর্থ দেখতে চান, এইরকম নানা রকমের ইকুয়েশনের কথা বললেন, আমার কাছে এই ইকুয়েশন খুব বেশি গুরুত্বপূর্ণ নয়। নির্বাচন পিছিয়ে ক্ষমতায় বেশি দিন থাকবে, এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। এই সরকার, ডক্টর ইউনূসের সরকার, ডক্টর ইউনূস নির্বাচন পিছিয়ে একদিনও বেশি ক্ষমতায় থাকবেন না, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তাহলে এই প্রশ্নগুলো আসে কেন বা এই ঘটনাটা ঘটলো কেন? আমার ধারণা এই ঘটনাটা ঘটলো, এটা আপনি সরকারের ব্যর্থতা বলতে পারেন। সেটি হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে পারস্পরিক শ্রদ্ধাবোধ তৈরি হওয়ার কথা ছিল, তৈরি হওয়ার কথা বলছি, আমি বলছি বিগত 17 বছর ছিল না, তৈরি হওয়ার কথা ছিল। নতুন যে রাজনৈতিক দলটা গঠিত হলো, সেই রাজনৈতিক দলটার সঙ্গে বড় রাজনৈতিক দল বিএনপির যে এক ধরনের হৃদ্যতাপূর্ণ সম্পর্ক মানুষ প্রত্যাশা করেছিল, সেই জায়গাগুলো হয়নি। পরস্পরের থেকে অনেক দূরে অবস্থান করেছে। একসময় বিএনপি জামাত অনেক কাছে ছিল, এখন বিএনপি জামাতের মধ্যে দূরত্ব। এনসিপি গঠিত হয়েছে, এনসিপির সঙ্গে বিএনপির একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকবে, সেটা হয়নি। দিন দিন শুরুর দিকে সেরকম আলোচনা থাকলেও দিন দিন সেই জায়গাটাতে একটা বড় দূরত্ব তৈরি হয়েছে। অর্থাৎ রাজনীতিতে সুস্থ ধারা ফিরে আসে নাই। রাজনীতিতে এখনো পরস্পরের প্রতি অভিযোগ দেয়া, ব্লেম দেয়া, এই যে রাজনৈতিক ভাবে
একমত হতে না পারে, একমত বলতে সব বিষয়ে একমত হবো তা বলছি না, আমি বলছি মেজর মেজর ইস্যুতে একমত হতে পারার যে দুর্বলতা সেটা আমাদের রয়ে গেছে, এবং সেই রয়ে যাওয়ার সুযোগে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, মাঝে মধ্যেই সেটা অনেক বড়ভাবে অবনতি হচ্ছে, যেটা সাধারণ জনমনে খুব বড় রকমের প্রশ্ন তৈরি করছে। মুর্তজা ভাই, অনেকেই আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে, মানে আইন শৃঙ্খলার পরিস্থিতি পুনরুদ্ধারে বা স্বাভাবিক একটা মোটামুটি একটা স্বস্তিদায়ক পরিস্থিতি সৃষ্টিতে সরকারের ব্যর্থতার জন্য পুলিশ বাহিনীকে দায়ী করে থাকেন বা আইন শৃঙ্খলা বাহিনীকে বলে থাকেন যে এই পুলিশ বাহিনী যে তো আওয়ামী লীগের রিক্রুট করা, তার ভিতরে আওয়ামী লীগের লোক রয়ে গেছে, তাদের দিয়ে আসলে বড় কাজ হইতেছে না। আমি আপনার কাছে আবার ফিরবো যে সরকারের কন্ট্রোলটা আইন শৃঙ্খলা বাহিনীর উপর কতটা আছে সেই প্রসঙ্গ করে, কারণ কন্ট্রোল করতে হলে কিছু আমরা মানে নিয়ন্ত্রণ করতে হলে কিছু লক্ষণও আমরা বিচার করতে পারি, সেই লক্ষণগুলি আমরা বিচার করবো। আমরা একটু হেলাল ভাইয়ের কাছে যাই। হেলাল ভাই, আপনাকে আমি যে প্রশ্ন করতে চাইছিলাম, দর্শকরা সেরকম প্রশ্নই করতেছে আসলে বা মন্তব্য দিতেছে, আমি মন্তব্যগুলির কিছু জিস্ট পড়ে শোনাই, তাইলে মানে বা একটা দুইটা জিনিস বলি, কারণ মানুষ আবার নিজেদের নামে না, কিরকম মানে ছদ্মনামে, যেমন আমি যে মন্তব্যটা এখন দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্লাসিক মার্ট, মানে এটা তো নিশ্চয়ই মানুষের নাম হইতে পারে না, এটা কোন একটা দোকানের নাম ব্যবহার করে বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সে লিখতেছেন। উনি বলতেছেন যে বাট মন্তব্যগুলি এরকম যে, খালেদ ভাই, আমার একটা প্রশ্ন, আমি একদম কোট আনকোট করতেছি, যারা দলের কর্মী নিয়ন্ত্রণ করতে পারে না তারা 18-20 কোটি মানুষের দেশ চালানোর স্বপ্ন দেখে। হ্যালো ভাই, আমার প্রশ্ন, আমি ধরে নিলাম যে বিএনপি এই কর্মীদের বহিষ্কার করছে বা তারা আসলে বিএনপির কর্মী কেমন কর্মী তা আমরা জানি না, আমরা 4,500-এর বেশি কর্মীকে বিএনপি থেকে নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, নেতাদের কথা বলার জন্য শোকজ দেওয়া হয়েছে, দলের প্রধান বারবার আহ্বান জানাচ্ছেন যে আপনারা এগুলি করবেন না, কিন্তু আমি এই পুরা কাজটাকে দেখতেছি হচ্ছে অরণ্যে রোদন। নেতার কাজ, নেতার কথা, নেতার আহ্বান কর্মীরা শুনতেছেন না। এখন আপনি বলতে পারেন যে 18 কোটি দেশের লোকে 4,500 কি এমন নাম্বার, বিএনপি 5 কোটি 7 কোটি লোকের মেম্বার, তার কি এরকম নাম্বার না? হেলাল ভাই, ঘটনা এটা না। সত্যি সত্যি আপনি আমার উপরে আস্থা রাখতে পারেন, আপনি এই অনুষ্ঠানে আসবেন জেনে গত 2-3 দিনে বাংলাদেশের অন্তত 30টা জেলার বিভিন্ন মানুষের সাথে আমি কথা বলছি, সব মানে আমি যাদের সাথে কথা বলছি তাদের বেশিরভাগের অভিযোগ হচ্ছে চাঁদাবাজি করতেছে বিএনপি, থানা উপজেলা দখলে নিছে বিএনপি, ইউএনও অফিসে ঢুকা যায় না হচ্ছে বিএনপির লোকদের জন্য। হেলাল ভাই, আমার অজ্ঞতা ক্ষমা করবেন, কিন্তু এইটাই এখনকার পরিস্থিতি। আপনি যদি আমাদের একটা ব্যাখ্যা করতেন। আমি এখন বলতে চাই যে আসলে ক্ষমতায় ডক্টর মোহাম্মদ ইউনূস বৈশা নাই, ক্ষমতা এখন অলরেডি বিএনপির কাছে, যেটাকে পাওয়ার আমি বলি, সেইটা হেলাল ভাই যদি একটু বলতেন। ধন্যবাদ আপনাকে। বিএনপি যদি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতো তাহলে তো বাংলাদেশ উপকৃত হতো, আমরা সবাই উপকৃত হতাম। যেহেতু এখনো নির্বাচন হয়নি, সুতরাং বিএনপি ক্ষমতায়, এই কথাটা ওইভাবে বলা যাবে না। এখন বক্তব্য হলো যে বিএনপি, আপনি জানেন যে এটা কোনো ক্যাডার ভিত্তিক সংগঠন না, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন, দ্যাট মিনস এটা গণমুখী একটা সংগঠন। এখন আপনি দেখবেন যে আমরা এই সমস্ত যে সমস্ত সাপোর্টার বা কর্মী বা সমর্থকরা যখন কোনো অন্যায়, হয়রানিমূলক বা নির্যাতনমূলক কর্মকাণ্ড করে, সেটাকে আমরা অ্যাড্রেস করছি কিনা, অ্যাকসেপ্ট করছি কিনা, নাকি ডিনাই করছি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। আমরা সেটাকে অ্যাকসেপ্ট করছি, আমরা ডিনাই করছি না, এবং আমরা যে আমাদের যে ক্ষমতা, সেই ক্ষমতা নিয়ে আমরা তাদের উপরে একটা ব্যবস্থা নিচ্ছি। আমার এখানে একটা বক্তব্য যে এই যে আন্দোলনী যে কর্মীগুলো আপনি বলছেন, এই আন্দোলনী কর্মীদেরকে আবারও পুলিশে গ্রেফতার করার জন্য আমরা অনুরোধ করছি। আমি যদি একটা উদাহরণ দিই, যে আমাদের নাটোরে একটা ইন্টারনাল আমাদের একটা কনফারেন্স হচ্ছিল, সেখানে আমাদের বিএনপি নিজেদের মধ্যে একটা গন্ডগোল হয়। আমরা তখন কেন্দ্র থেকে প্রতিনিধি পাঠিয়ে যারা যারা গন্ডগোলে জড়িত তাদের নামে মামলা দেওয়ার জন্য আমরা পুলিশকে বললাম। পুলিশ আমাদের মামলাটা না নিয়ে বলল যে এটা যারা ভিকটিম বা সংক্ষুব্ধ তারা মামলা করবে। আবার দেখেন একই ঘটনা নরসিংদীতেও ঘটেছে। পয়েন্ট নাম্বার 2, এবার আপনি আসেন যে ঢাকার যে পুরনো ঢাকার যে ঘটনাটা ঘটলো, যে নৃশংস পৈশাচিক হত্যাকাণ্ড, নেককারজনক হত্যাকাণ্ড, আমরা এই ঘটনাটাকে যারা যারা জড়িত তাদেরকে বিচার এবং গ্রেফতারের জন্য অনুরোধ করলাম, আহ্বান জানালাম, এবং আমরা কখনো এটাকে ডিনাই করলাম না। আমার কাছে
কোশ্চেন হলো যে ভিডিওতে আপনি দেখলেন যে বড় পাথরটি এনে প্রাণঘাতী আঘাতটা করা হলো এই ছেলেটাকে, সেই ব্যক্তিটাকে কিন্তু এখনো আইডেন্টিফাই করা গেল না, সেই ব্যক্তিকে ধরা ছোঁয়ার বাইরে রয়ে গেল এবং তার নামে মামলাও হয়নি। পরিবার থেকে বলছে যে কেন তার নামে মামলা হচ্ছে না, মানে যে প্রাণঘাতী আঘাতটা করলো। এটা দিয়ে হেলাল ভাই আমি এই বয়ানটা আমি বুঝাতে চাচ্ছি, আমি ন্যারেটিভটা 3-4 দিন ধরে বিএনপির লোকদের কাছে শুনতেছি, তারা আইডেন্টিফাই করা যায় নাই দেখে কি বুঝা গেল? আপনার প্রশ্নের উত্তর দিয়ে বুঝাচ্ছি যে আপনি যে বলছেন যে দল তার সংগঠনকে সংগঠিত করতে পারছেন, তাই বলছি। সেই উত্তরে বলছি যে আমরা আমাদের যে স্বার্থ মানে সমর্থন, আমাদের যে সক্ষমতা, যে সাংগঠনিক সক্ষমতা, আমরা তার ক্ষমতাই নেই যে তাদেরকে আমরা গ্রেফতার করব বা বিচার করব। এখন আপনি বলেন যে কোন রাজনৈতিক দল কি কোনো ডিসিপ্লিনারি ফোর্স যে আপনার বাংলাদেশের প্রতিটা রাজনৈতিক দলে এই সমস্যা তো রয়েই গেছে। আমি কোশ্চেনটা কোন রাজনৈতিক দল বলেন? না কোন রাজনৈতিক দল দিয়ে তো আমার আসলে এখন প্রসঙ্গ না, প্রসঙ্গ বিএনপি নেয়া। আমি 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 যেটা বলতে চাই যে বিএনপি একটা রাজনৈতিক দল হিসাবে বাংলাদেশে এখন বর্তমানে যেসব দল রাজনীতি করতেছে তার মধ্যে সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি তো চলতে হয় না, বিএনপি তো একটা ব্যয় আছে। বিএনপি কি কর্মীদের নেতাদের মাধ্যমে টাকা সংগ্রহ করে না, যেটাকে আমরা চাঁদা বলে থাকি ভালোবেসে? না না এটা হলো আমাদের যারা যে কমিটিগুলো আছে, অর্থাৎ আপনি সমর্থক শোভানুধ্যায়িত না, আমরা যারা কমিটির মেম্বার, অর্থাৎ আমরা যারা কমিটির লোক, তাদের আমাদের একটা মান্থলি আমরা একটা পেমেন্ট পার্টিকে করি, খুব অল্প পরিমাণ। না সেটা তো সদস্য চাঁদা। আপনারা ব্যবসায়ীদের থেকে চাঁদা নেন তো, ব্যবসায়ী দোকানদার আমি একটা কথা বলি, সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যেভাবে তাদের ফান্ড ক্রিয়েট করে, বিএনপি নিশ্চয়ই তার বাইরে করে। হেলাল ভাই আমি উদাহরণ দেই। আমি যেই দেশে আসি বা মুর্তজা ভাই যে দেশে আসেন, সেই দেশে পার্টি ফান্ডে আপনার টাকা দিতে হলে সেটা রসিদ দেওয়া হয়, সেটা ওয়েবসাইটে ঘোষণা করতে হয়, সেটা ইনকাম ট্যাক্সেও ঘোষণা করতে হয়, পার্টি ফান্ডে আমি এত টাকা দিলাম। ইলেকশন হয়, বিএনপি কি তাই? আপনি যখন প্রেসিডেন্ট ইলেকশন হয় আমেরিকার, তার আগে যখন যে প্রাইমারি যে আপনার জনসভাগুলো হয়, সেখানে যে ফান্ডটা কালেক্ট হয়, সেখানে আপনি বলছেন যে একদম স্বচ্ছ হয়, একদম স্বচ্ছ। বাংলাদেশ কিন্তু এই কালচারে যাবে, এটা আমরা বিএনপি বিশ্বাস করে, এবং এই কালচারে যাবে বিধায় তো আমরা। হেলাল ভাই আপনি আমাকে ভুল বুঝেন না, এটা হচ্ছে যে খালি প্রশ্ন করি তো সেজন্য ভুল বোঝার জায়গা আছে, কিন্তু বাংলাদেশ ওই জায়গায় যাবে এটা আমি মানি। আমি বিএনপিকে সিঙ্গেল আউট করতেছি না, আমি কিন্তু প্রশ্ন করতেছি যে বিএনপি তার কর্মী নেতাদের মাধ্যমে মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে কিনা। আমরা বললাম তো আমাদের যে সদস্য চাঁদা, এর বাইরে আমার চাঁদা আদায় করতে হবে কেন, আপনি তাই বলেন। আমাদের মনে করেন আমি তো বিএনপি চালাই না, আমি কেমনে বলবো চাঁদা আদায় করতে হবে কিনা? চাঁদা নেয় কিনা সেটা বলেন, আপনি বলেন না নেয় না। শোনেন, নেই না বা না নেই, এই প্রশ্নের উত্তরটা এইভাবেই দিতে হবে যে সারা পৃথিবীতে রাজনৈতিক দলগুলো যে স্বচ্ছতার মাধ্যমে চাঁদা বা আপনি সদস্য চাঁদা বা ডোনেশন বলেন যেভাবে নেই, বিএনপি তার ব্যতিক্রম কিছু না। আপনি যদি বলতে পারেন কাউকে হুমকি দিয়ে চাঁদা নিয়েছে কিনা, যেটা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল যেমন হুমকি দেয় যে এটা চাঁদাটা না দিলে তোমাকে মামলায় ফাঁসিয়ে দেবো, চাঁদাটা না নিলে তোমার জমি দখল করব, এই কাজ বিএনপি করে কিনা এইটা আপনি দেখেন। এখন আমার দলে অনেক নেতা আছে, তারা বড় বড় ব্যবসায়ী। এখন সে মনে করে আমি যদি আজকে অনেক টাকার মালিক হই বৈধভাবে, আমি পার্টিকে কিছু টাকা ডোনেট করতেই পারি না। আমি যদি পার্টির বাইরের কোন লোককে যদি হুমকি দিয়ে টাকা নিই, তখন আপনি বলতে পারেন যে হ্যাঁ আপনি তাকে হুমকি। বিএনপি একটা স্বচ্ছ রাজনীতির কথাই, কিন্তু আমরা আমাদের এই 31 দফা যদি আপনি ভালোভাবে বিটুইন দ্য লাইন্স পড়েন, আমরা কিন্তু বলেছি যে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক স্বচ্ছতা। ভাই এইখানে গল্পটা আমি এইখানে কি একটু আপনাকে জানতে চাইতে পারি যে ধরেন পার্টি যারা বিএনপি করে, ধরেন ঘোষণা দেয়া যায় বিএনপি সদস্য বা বিএনপি শুভাকাঙ্ক্ষী, তারা বাইরে, যেমন ধরেন আমরা কয়েকদিন আগে দেখলাম যে কেউ একজন ওয়ালটনের কাছ থেকে চাঁদা চাইতেছে বা কেউ একজন কারো কাছ থেকে ফোন নাম্বার নিচ্ছে, আপনার এরকম ব্যবস্থা বিএনপিতে নাই? আমি আপনাদের খালিদ ভাই আমাকে একটু বলেন, দেখেন আমার এই তত্ত্ব দিচ্ছে, আমি একটা থিওরি, কিভাবে নেবেন যাবে না। চাঁদাবাজি বা সন্ত্রাসী ইজ এ কেস অফ ইন্ডিভিজুয়ালস, ইট ইজ নট এ কেস অফ
পলিটিক্যাল Okay. ডিসিশন। Okay. এখন কে ওয়ালটনের কাছে চাঁদা চাইলো, সে তার নিজস্ব চাঁদা চাইলো, সে যখন বিপদে পড়ে তখন সে পার্টির নামটা ইউজ করে, তখন পার্টি সেটাকে স্বীকার করছে কিনা বা পার্টি ব্যবস্থা নিচ্ছে কিনা এইটা আপনি দেখবেন। Okay. এই জন্যই আমি বলছি চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো পলিটিক্যাল ডিসিশনে হয় না। এই এখন কোন একজন নেতা, এখন আমি যদি ওয়ালটনের কাছে চাঁদাবাজি করি, ওয়ালটন ন্যাচারালি বলবে যে হেলাল বিএনপি করে, বিএনপি চাঁদাবাজি করছে, বিএনপি কি আমাকে বলছে ওয়ালটনের কাছে টাকা চাইতে? বিএনপি যদি বলে হ্যাঁ হেলালকে আমি বলেছি বা হেলালকে আমি সার্টিফাই করছি, তখন আপনি এটা পার্টির চাঁদাবাজি বলতে পারেন। ওকে, ঠিক আছে। অর্থাৎ চাঁদাবাজি যে কেস অফ ইন্ডিভিজুয়াল, এটা কোনো এবং পলিটিক্যাল আপনি ডিসিশন হয় না। আপনি কথা আমরা দুইটা জিনিস একদম স্পষ্ট বুঝতে পারলাম। এক হচ্ছে যে চাঁদাবাজিটা হচ্ছে যে একটা ইন্ডিভিজুয়াল কেস, পার্টির পক্ষ থেকে বিএনপির পক্ষ থেকে এরকম হুমকি দিয়ে চাঁদার কোনো রকম কোনো ঘটনা নাই। দুই, আমরা যেটা বুঝতে পারলাম যে সেটা হলো যে বিএনপিতে যারা শুভানুদ্দি আছে, যারা বিএনপি সমর্থক আছে, তারা বিভিন্ন সময় বিভিন্ন টাকা ডোনেশন দিতে পারে, সেটা দিয়েও থাকে। আপনারা কি কখনো, হেলাল একটু ছোট করে বলবে, আপনারা কি কখনো ভাবছেন যে এই ব্যাপারটা একটু স্বচ্ছ করে তুলবেন? কেন আমি এই কথা বলতেছি, যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে বাংলাদেশের যত পলিটিক্যাল শো অফ, ইভেন উনি যদি বাংলাদেশের সর্বোচ্চ বড়লোক হয়ে থাকেন, মানে উনার যদি দাদা বা নানার জমিদারিও থাকে, উনি এটা জমিদারি থেকে টাকাটা ব্যয় করেন না আসলে। মানে এরকম জমিদারি থেকে ব্যয় করছেন, রাজনীতির জন্য ট্রাক বা বাস বা গাড়ি ভাড়া করছেন বাবার টাকা থেকে, এটা আমরা অনেক বেশি দেখি না।